হ্যালো স্টুডেন্ট, আমার চ্যানেল বেসিক টু অ্যাডভান্স বায়োলজিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এই ক্লাসে আমি ক্যাম্প চক্র নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি শুরু করার আগে তোমাদের বলে রাখি, যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো। তাহলে প্রথমে আমাদের জানতে হবে ক্যাম্প চক্র কি, অর্থাৎ ক্যাম্প চক্রের ফুল ফর্ম কি। ক্যাম্প, এখানে সির ফুল ফর্ম হচ্ছে কি ক্রাসুলেশিয়ান। ক্রাসুলেশিয়ান এতে হচ্ছে কি অ্যাসিড, এতে অ্যাসিড, আর এমতে হচ্ছে কি মেটাবলিজম অর্থাৎ বিপাক। তাই বলতে গেলে এই যে ক্যাম্প চক্রটি প্রথমে কিন্তু ক্রাসুলেশিয়ান গোত্রের বায়োফাইলাম ক্যালিসিনাম নামক উদ্ভিদে পর্যবেক্ষণ করা গেছিল। যেহেতু প্রথমে ক্রাসুলেশিয়ান গোত্রে পর্যবেক্ষণ করা গেছিল, তাই ক্রাসুলেশিয়ান গোত্রের নাম অনুসারে একে ক্রাসুলেশিয়ান বলা হচ্ছে। এবং এই ক্যাম্প চক্রের বিভিন্ন পথে বিভিন্ন প্রকার অ্যাসিড, যেমন অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড ইত্যাদি বিভিন্ন প্রকার অ্যাসিড কিন্তু উৎপন্ন হয়, তাই একে অ্যাসিড বলা হয়েছে। এবং এই অ্যাসিডের কি হয়, মেটাবলিজম বা বিপাক ঘটে থাকে এই চক্রে। তাই ক্যাম্প চক্রকে ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজমও বলা হয়ে থাকে। বোঝা গেল? পরের কোশ্চেনে ক্যাম্প চক্রকেও আমরা কি অন্ধকারে কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ প্রক্রিয়া বলবো। কেন? ক্যাম্প চক্রে অর্থাৎ ক্যাম্প চক্র সম্পন্নকারী উদ্ভিদরা সাধারণত রাতের সময় এদের পত্ররন্ধ্র খোলা থাকে, ফলে রাতের সময় পরিবেশ থেকে এরা কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং স্থিতিকরণ করার কাজে লাগায়। তাই যেহেতু রাতে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং স্থিতিকরণ করার কাজে লাগায়, তাই ক্যাম্প চক্রকে অন্যভাবে কি অন্ধকারে কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ প্রক্রিয়া বলে। পরের যেটা কোশ্চেন, ক্যাম্প চক্রকে টেম্পোরাল ডবল কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন বা স্থিতিকরণ প্রক্রিয়া কেন বলবো? কারণ টেম্পোরাল বলতে আলাদা আলাদা টাইমে, অর্থাৎ একটা আমি যদি ধরি দিনের টাইমে কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ এবং রাতের টাইমে কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ, এটা সাধারণত একটা কোষ যেটা হচ্ছে মেসোফিল কোষের মধ্যে কিন্তু এদের ঘটে থাকে। যেহেতু দুবার পর পর কিন্তু কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ ঘটে, তাই একে কি বলা হয় টেম্পোরাল ডাবল কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন, যেটা একটা সে কোষ যেমন মেসোফিল কোষের ক্ষেত্রে ঘটে। সাধারণত আমরা জেনে থাকবে যে ক্যাম্প উদ্ভিদের ক্ষেত্রে কি রাতের সময় পত্ররন্ধ্র এরকম খোলা থাকে, বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড এলো এবং কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে এরা সাধারণত ম্যালিক অ্যাসিড তৈরি করে। এই ম্যালিক অ্যাসিডকে ভ্যাকুয়ালে স্টোর করে রাখে, অর্থাৎ সঞ্চিত করে রাখে। পরে দিনের টাইমে কি করে, এই ম্যালিক অ্যাসিড তারপর আবার কোথায় তোমার কার্বন ডাই অক্সাইড C3 ম্যালিক অ্যাসিড আবার কিছু পরিণত হয়ে যায়, পাইরুভেটে পরিণত হয়ে যায়। তখন হচ্ছে কি যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, কার্বন ডাই অক্সাইড দিয়ে এরা C3 চক্র চালিয়ে কিন্তু কি উৎপন্ন করায়, কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ ঘটায়। তাই এক্ষেত্রে ক্যাম্প চক্রকে আমরা টেম্পোরাল ডবল কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন বলে থাকছি। ক্যাম্প চক্রকে এক প্রকার কি কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেটিং মেকানিজম বলা হয়। অর্থাৎ যেহেতু ক্যাম্প উদ্ভিদরা সাধারণত উচ্চ তাপমাত্রা এবং কম কার্বন ডাই অক্সাইড ঘনত্বে বাস করে, তাই এই কম কার্বন ডাই অক্সাইড ঘনত্বে বেঁচে থাকার জন্য এরা কার্বন ডাই অক্সাইডকে খুবই স্টোর বা সঞ্চিত করার খুবই চেষ্টা করে। এই জন্য এই প্রক্রিয়াকে কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেটিং মেকানিজমও বলা হয়। পরের কোশ্চেন হচ্ছে, যদি আমরা C4 উদ্ভিদকে লক্ষ্য করি, হ্যাঁ, যারা যারা C4 চক্র দেখোনি প্রিভিয়াস ক্লাসে অবশ্যই দেখে নিও, সেখানে আমি খুবই ভালোভাবে আলোচনা করেছি এই C4 উদ্ভিদ নিয়ে। এই C4 উদ্ভিদকে কি বলা হয়, স্পেশাল ডাবল কার্বন ডাই অক্সাইড স্থিতিকরণ প্রক্রিয়া বলা হচ্ছে। এখানে একটা কথা তোমরা লক্ষ্য করো যে এখানে আমরা C4 উদ্ভিদের ক্ষেত্রে স্পেশাল ডাবল কার্বন ডাই অক্সাইড স্থিতিকারী উদ্ভিদ বলছি, বাট ক্যামের ক্ষেত্রে একে টেম্পোরাল ডাবল কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন বলছি। দুটোর মধ্যে পার্থক্য জাস্ট একটুই আছে যে C4 উদ্ভিদে সাধারণত স্পেশাল দুটো কোষ কিন্তু এই ডবল কার্বন ডাই অক্সাইড ফিক্সেশনের ক্ষেত্রে লাগে। সেই স্পেশাল দুটো কোষের নাম হচ্ছে, একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডেল সিড কোষ। যারা ক্লাস দেখোনি প্রিভিয়াস ক্লাস দেখে নিবে, সেখানে আমি আলোচনা করেছি। তাই যেহেতু স্পেশাল দুটো কোষ কার্বন ডাই অক্সাইড স্থিতিকরণের কাজে লাগছে, তার জন্য একে কি বলা হয়, স্পেশাল ডাবল কার্বন ডাই অক্সাইড স্থিতিকারী উদ্ভিদ বলা হয়। কাকে? C4 উদ্ভিদকে বলা হয়। এরপর একটু আমরা আলোকপাত করব কোন দিকে, C3 এবং ক্যাম উদ্ভিদের বিবর্তনের দিক থেকে আমরা
দেখব কি কি বিবর্তন ক্যাম উদ্ভিদে ঘটেছে C3 উদ্ভিদের চেয়ে। প্রথমত C3 উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, C3 উদ্ভিদ সেই সব জায়গায় ভালোভাবে কার্বন ডাই অক্সাইড স্থিতিকরণ করতে পারে যেই সময় টেম্পারেচার কি ছিল, টেম্পারেচার বা তাপমাত্রা কি ছিল, অপটিমাম ছিল। নাম্বার 1, কার্বন ডাই অক্সাইডের যে কনসেন্ট্রেশন বা ঘনত্ব সেটাও অপটিমাম অর্থাৎ মোটামুটি ছিল, এবং জলের যে প্রাচুর্যতা সেটাও অপটিমাম ছিল, অর্থাৎ জল যেখানে ছিল কার্বন ডাই অক্সাইডও ঠিকঠাক ছিল এবং টেম্পারেচারও অপটিমাম। এই রকম কন্ডিশনে C3 উদ্ভিদ ভালোভাবে কিন্তু কার্বন ডাই অক্সাইডের ফিক্সেশন বা স্থিতিকরণ করা। কালক্রমে বা সময়ের সাথে সাথে কি হচ্ছে, এই টেম্পারেচার বা তাপমাত্রা কি হলো, বেড়ে গেল, টেম্পারেচার বেড়ে গেল এবং কার্বন ডাই অক্সাইডের যে ঘনত্ব সেটা কমতে থাকলো এবং এই যে জলের প্রাচুর্যতা সেটাও কমতে থাকলো। ফলে তোমাদের মনে হতে পারে যে যেহেতু তাপমাত্রা বেড়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব কমে যাচ্ছে এবং জলের প্রাচুর্যতাও কমে আসছে, তাহলে এটা এক প্রকার কি আংশিক শুষ্ক পরিবেশ সৃষ্টি হচ্ছে, আংশিক শুষ্ক পরিবেশ সৃষ্টি হচ্ছে, যেটাকে আমরা তুলনা করতে পারি যে মানে কিছুটা মরুভূমি পরিবেশের মতো, অর্থাৎ জেরিক এনভায়রনমেন্টের মতো আমরা ধরতে পারি। তাহলে এই জেরিক কন্ডিশন বা আংশিক শুষ্ক পরিবেশে উদ্ভিদের টিকে থাকার জন্য তাহলে কিছু অভিযোজন উদ্ভিদকে অর্জন করতে হবে। ক্যাম হচ্ছে সেই অভিযোজনের একটা উদাহরণ, ক্যাম হচ্ছে সেই অভিযোজনের একটা উদাহরণ। এই ক্যাম চক্রের মাধ্যমে সাধারণত উদ্ভিদরা কি করে, বাইরের কার্বন ডাই অক্সাইডকে গ্রহণ করে এবং কি করে নিজের শরীরে কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ ঘটায়। অর্থাৎ রাতের সময় এদের পত্ররন্ধ্র খোলা রাখে, বাইরের থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং স্থিতিকরণ ঘটায়, এবং দিনের সময় কিন্তু এদের পত্ররন্ধ্র যথারীতি কি থাকে, বন্ধ থাকে। তাহলে কেন ক্যাম উদ্ভিদ উৎপন্ন হয়েছে বুঝতে পারলে। এখন আমি যদি তোমাদের একটা পয়েন্ট বলি, যেটা হচ্ছে যখন তুমি দেখতে পাবে যে টেম্পারেচার যদি বাড়তে থাকে কন্টিনিউয়াসলি, তাহলে কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে যে দ্রবীভূত হওয়ার প্রবণতা সেটা কিন্তু পরপর কমতে থাকবে। তাহলে মনে রাখতে হবে যে টেম্পারেচার যদি বাড়তে থাকে তাহলে কার্বন ডাই অক্সাইড যে জলের সঙ্গে যে সলিবিলিটি বা দ্রবণীয়তা সেটা কিন্তু কমতে থাকে। এরপর আমি ক্যাম উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করব। প্রথমত, এই ক্যাম উদ্ভিদরা সাধারণত আংশিক শুষ্ক পরিবেশে বসবাস করে, অর্থাৎ বলতে গেলে যেখানে তাপমাত্রা বেশি, জলের প্রাচুর্যতা কম এবং কার্বন ডাই অক্সাইডের যে প্রাচুর্যতা সেটা কম থাকে, সেই রকম জায়গায় কিন্তু এইসব উদ্ভিদ বসবাস করে। দ্বিতীয়ত, এই প্রকার উদ্ভিদের পাতা, পত্রবিন্দু এরা রসালো প্রকৃতির হয়, অর্থাৎ রসালো প্রকৃতির হয় কারণ হচ্ছে এদের যে পাতা বা পত্রবিন্দুতে যেসব কোষ থাকে তারা জলকে সঞ্চিত করে রাখে, তাই এদের পাতা বা পত্রবিন্দু রসালো প্রকৃতির হয়ে থাকে। তৃতীয় নম্বর, শরীর থেকে যেন জল বাইরে বেরিয়ে বেশি পরিমাণ না যেতে পারে তার জন্য এদের পাতা কণ্টকে রূপান্তরিত হয়েছে। সাপোজ আমি এইখানে একটা পাতা আঁকলাম আর এইখানে একটা পাতা, এই পাতাটা কাঁটায় রূপান্তরিত হয়েছে আঁকলাম। দেখো প্রথম অবস্থায় এই পাতার যে সারফেস এরিয়া, দেখো এর সারফেস এরিয়া কি হচ্ছে, বেশি আছে, কিন্তু যখন এই পাতাটা ইনফোল্ড হয়ে গেছে, ফোল্ড হয়ে এসছে, কাঁটায় রূপান্তরিত হয়েছে, তখন কিন্তু এর সারফেস এরিয়া কিন্তু কি হচ্ছে, কমে যাচ্ছে। আর দেখো সারফেস এরিয়া বেশি থাকলে বেশি উষ্ণ বায়ুর সংস্পর্শে আসবে। কি বললাম, সারফেস এরিয়া যত বেশি থাকে উষ্ণ বায়ুর সংস্পর্শে বেশি আসবে, আর উষ্ণ বায়ুর সংস্পর্শে বেশি আসা মানে বেশি পরিমাণ জল শরীর থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি পাতাটা কণ্টকে রূপান্তরিত হয়ে যায় বা কাঁটায় রূপান্তরিত হয়ে যায় তাহলে সারফেস এরিয়া তাহলে কমে যাবে, ফলে কি হবে, উষ্ণ বায়ুর সংস্পর্শে কম পরিমাণ আসবে, ফলে কি হবে, কম পরিমাণ জল বায়ুতে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আলটিমেটলি বলতে গেলে আমি বলতে চাইছি যে সারফেস এরিয়া যার যত বেশি হবে উষ্ণ বায়ুর সংস্পর্শে বেশি আসার সম্ভাবনা থাকবে, ফলে কি বেশি পরিমাণ জল শরীর থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যদি পাতাটি কাঁটায় রূপান্তরিত হয়ে যায় তাহলে সারফেস এরিয়া অলরেডি কমে যাবে,
ফলে কি হবে, উষ্ণ বায়ুর সংস্পর্শে কম পরিমাণ আসবে, ফলে কম পরিমাণ জল শরীর থেকে বেরিয়ে যাবে। পরে যেটা আসছে যে এদের মূল দীর্ঘ হয়, যেহেতু জেরিক কন্ডিশন বা আংশিক শুষ্ক পরিবেশে এইসব উদ্ভিদরা জন্মগ্রহণ করে, তাই মাটি থেকে জল সংগ্রহের জন্য এদের মূলটি সাধারণত খুব দীর্ঘ হয় এবং মূলত্র এদের কি হয়, সুগঠিত হয়। পরে যেটা আসছে যে এদের কিউটিক্যাল পুরু হয়। দেখো কিউটিক্যাল যে যার যত পুরু হবে তার সেক্ষেত্রে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা শরীর থেকে কম হবে। অর্থাৎ বলতে গেলে আমি বলতে চাইছি এই যে যদি কিউটিক্যালের থিকনেস বা পুরুত্ব যদি বেশি থাকে তাহলে শরীর থেকে কম পরিমাণ জল বেরিয়ে যাবে, অর্থাৎ জল যেন শরীর থেকে কম পরিমাণ বেরিয়ে যায় সেই জন্য এদের কিউটিক্যাল হচ্ছে পুরু। এরপর আসছি এদের কাণ্ড কেমন টাইপের হবে, কেমন প্রকৃতির হবে। কাণ্ডটা হবে রসালো, কাণ্ড হবে রসালো এবং সবুজ প্রকৃতির হবে। এই রকম কাণ্ডকে সাধারণত আমরা কি কাণ্ড বলবো, ফাইলোক্ল্যাড বলবো। তাহলে এদের কাণ্ডটা সবুজ এবং রসালো প্রকৃতির হবে, এই রকম কাণ্ডকে আমরা কি বলবো, ফাইলোক্ল্যাড বলবো। ক্যাম উদ্ভিদের যেটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে এদের হচ্ছে দিনের সময় পত্ররন্ধ্র এরকম কি থাকে, বন্ধ থাকে এবং রাতের সময় পত্ররন্ধ্র খোলা থাকে। এই দিনের সময় পত্ররন্ধ্র কেন বন্ধ থাকে বা রাতের সময় কেন খোলা থাকে? দিনের সময় যদি পত্ররন্ধ্র বন্ধ থাকে তাহলে কি হবে, বাইরের যে উষ্ণতা বেশি, উষ্ণ বায়ুর সংস্পর্শে তাহলে কি হচ্ছে, শরীর থেকে জল বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু জলটাকে না বেরিয়ে যেতে দেওয়া হবে সেই জন্য কি হবে, এদের পত্ররন্ধ্র বন্ধ থাকে। যদি খোলা থাকতো তাহলে শরীর থেকে জল বেরিয়ে যেত। তাহলে কি মূল কথা হচ্ছে জলকে যে কোনো প্রকারে সঞ্চয় করতে হবে, তাই এদের দিনের সময় কি পত্ররন্ধ্র বন্ধ থাকে। আর রাতের সময় এদের পত্ররন্ধ্র খোলা এই কারণে থাকে যে রাতের সময় যদি পত্ররন্ধ্র খোলা থাকে তাহলে কি হবে, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড এরা গ্রহণ করবে এবং দেহ থেকে সামান্য পরিমাণ কি জল প্রস্বেদন আকারে বাইরে ত্যাগ করতে পারে, যেটা আমি পরে পাথওয়ে যখন আলোচনা করব সেক্ষেত্রে আমি বলে দিয়ে যাব। বুঝতে পারলে? তাহলে পত্ররন্ধ্র রাতে খোলা থাকে এবং দিনে বন্ধ থাকে। এদের নিমজ্জিত পত্ররন্ধ্র দেখা যায়। নিমজ্জিত পত্ররন্ধ্র এবং স্বাভাবিক পত্ররন্ধ্র এটা সম্পর্কে তোমাদের যদি একটু জানা থাকে তাহলে তোমরা খুব বুঝতে পারবে। আমি জাস্ট এখানে তোমাদের একটা ছবি আঁকছি, যে এপিডার্মিসের ছবি আঁকছি এবং এপিডার্মিস এই ছবির ভেতর আমি জাস্ট এখানে দিচ্ছি একটা পত্ররন্ধ্র দিচ্ছি। এই পত্ররন্ধ্র এগুলো হচ্ছে এপিডার্মিসের কোষ হয়েছে, এগুলো হচ্ছে এপিডার্মিসের কোষ, এপিডার্মিস হয়েছে। এপিডার্মিস এটা হচ্ছে পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র বা স্টোমাটা, স্টোমাটা এটা হচ্ছে স্বাভাবিক পাতার পত্ররন্ধ্র, স্বাভাবিক পত্ররন্ধ্র হলো। কিন্তু স্বাভাবিক হলে তো হবে না, কেন কিন্তু মডিফাইড পত্ররন্ধ্র আছে যেটা হচ্ছে কি নিমজ্জিত পত্ররন্ধ্র, অর্থাৎ স্বাভাবিক পত্ররন্ধ্র মডিফাই হয়েছে, মডিফিকেশন ঘটেছে এবং নিমজ্জিত পত্ররন্ধ্র যেটা এই রকম ইনফোল্ড, ভেতরের দিকে এপিডার্মিস ইনফোল্ড হয়েছে সরি, অর্থাৎ বলতে গেলে এই রকম এপিডার্মিসের কোষগুলো এই রকম আছে। এরপর এপিডার্মিসের কোষ এই রকম থাকা মানে হচ্ছে তোমার এই রকম আছে এপিডার্মিসের কোষগুলো হয়েছে। এরপর দেখো এখানে দেখতে পাচ্ছ এই এপিডার্মিসের যে স্তরটা ভেতরের দিকে ইনফোল্ড হয়েছে, এটা হচ্ছে পত্ররন্ধ্র। কেমন পত্ররন্ধ্র? পত্ররন্ধ্র নিমজ্জিত বা সানকেন স্টোমাটা বলা হয়, নিমজ্জিত পত্ররন্ধ্র। এই দুটো থাকার একটু কারণটা তোমরা জেনে রাখো। স্বাভাবিক পত্ররন্ধ্র যদি থাকতো, কি বললাম, স্বাভাবিক পত্ররন্ধ্র যদি থাকতো তাহলে কি হচ্ছে, উষ্ণ বায়ুর সংস্পর্শে, কেমন উষ্ণ বায়ুর সংস্পর্শে বেশি পরিমাণ আসার সম্ভাবনা থাকে স্বাভাবিক যদি পত্ররন্ধ্র থাকে। তাহলে যেহেতু বেশি পরিমাণ উষ্ণ বায়ুর সংস্পর্শে স্বাভাবিক পত্ররন্ধ্র থাকলে তাহলে বেশি পরিমাণে জল শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে। আর যদি এপিডার্মিসের স্তরটি যদি ভেতরের দিকে ইনফোল্ড হয়ে যায় তাহলে নিমজ্জিত পত্ররন্ধ্র তৈরি হবে। এই নিমজ্জিত পত্ররন্ধ্রের ক্ষেত্রে দেখতে পাবো আমরা উষ্ণ বায়ুর সংস্পর্শে পত্ররন্ধ্র কেমন খুব কম সংস্পর্শে আসে। যেহেতু উষ্ণ বায়ুর সংস্পর্শে নিমজ্জিত পত্ররন্ধ্র কম সংস্পর্শে আসে তাই কম পরিমাণ কি হচ্ছে, জল পরিবেশে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আলটিমেটলি বলতে গেলে স্বাভাবিক পত্ররন্ধ্র থাকলে কি হচ্ছে, বেশি পরিমাণ জল বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো যেহেতু হট ওয়েদার, অর্থাৎ বলতে গেলে উষ্ণ বায়ু যেহেতু বেশি কন্টাক্টে আসছে। এবং নিমজ্জিত পত্ররন্ধ্র থাকলে যেহেতু ইনফোল্ড হয়ে যাচ্ছে এপিডার্মিস ভেতরের দিকে, তাই উষ্ণ বায়ু নিমজ্জিত পত্ররন্ধ্রের কম সংস্পর্শে আসে, তাই কম পরিমাণ জল শরীর থেকে বেরিয়ে যায়। এটাই হচ্ছে ক্যাম উদ্ভিদের বৈশিষ্ট্য।
পরে হচ্ছে আমি বলবো যে পাতার কোষে অধিক পরিমাণ কি থাকছে, ক্লোরোপ্লাস্ট থাকছে। অধিক পরিমাণ ক্লোরোপ্লাস্ট, সাধারণত ক্লোরোপ্লাস্ট কিসের জন্য থাকে তোমরা জানো, হ্যাঁ, তাহলে পাতার কোষে অধিক পরিমাণ কি থাকছে, ক্লোরোপ্লাস্ট থাকছে। পরে হচ্ছে ক্যাম উদ্ভিদের একটি কোষে কিন্তু কি হচ্ছে তোমার কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ ঘটে। কি বললাম, ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে একটি কোষে কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ ঘটে। শিফর উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে দুটো কোষ এখানে অংশগ্রহণ করেছিল, একটা হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডিল সিল কোষ। কিন্তু ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে শুধুমাত্র মেসোফিল কোষ কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন বা স্থিতিকরণের কাজে লাগে। নেক্সট হচ্ছে রাতে, রাতে এইসব উদ্ভিদের কি তৈরি হয়, ম্যালিক অ্যাসিড তৈরি হয়। অর্থাৎ একটু যদি আমি বলতে যাই, রাতে কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্র দিয়ে ঢুকলো, সেখান থেকে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন হবে, অক্সালো অ্যাসিড থেকে ম্যালেট উৎপন্ন হবে, ম্যালেটের পর আসবে ভ্যাকুয়েল, ম্যালেট আসবে ভ্যাকুয়েল বা কোষগহ্বরে আসবে। ম্যালেট যখন কোষগহ্বরে আসে তখন ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। যেহেতু ম্যালিক অ্যাসিড কেমন ধরনের, অ্যাসিডিটি ধর্ম আছে, অর্থাৎ অ্যাসিডিটি নেচার আছে, তাই যেহেতু অম্লত্ব এর বৃদ্ধি পাচ্ছে তাই পিএইচ সাধারণত কমে যাবে। অর্থাৎ বলতে গেলে রাতে কোষগহ্বরে ম্যালিক অ্যাসিডের সঞ্চয় ঘটে। এই সঞ্চয়ের ফলে কি হচ্ছে, পাতা আম্লিক প্রকৃতির হবে। নেক্সট যেটা হচ্ছে ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে আলোক শোষণ হয় না। কি বললাম, ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে আলোক শোষণ হয় না। তোমরা এর আগের ক্লাসগুলো যারা দেখোনি দেখে নিবে। সেক্ষেত্রে আমি C3 C2 বা আলোক শোষণ এবং C4 সাইকেল আলোচনা করেছি। সেক্ষেত্রে আমি বলেছিলাম C3 উদ্ভিদের C2 সাইকেল বা আলোক শোষণ কিন্তু হয়ে থাকে, C4 উদ্ভিদের ক্ষেত্রে C2 বা আলোক শোষণ হয় না, এবং ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে সেম টু সেম আমি বললাম C2 কিন্তু হয় না, অর্থাৎ আলোক শোষণ বা ফটো রেসপিরেশন কিন্তু হয় না। কিন্তু মনে রাখতে হবে পশ্চেদনের হার খুব কম। পশ্চেদন বলতে কি, সাধারণত যখন দেখো মেসোফিল কোষের কি হচ্ছে, বাইরে থেকে কার্বন ডাই অক্সাইড রাতের সময়, কি বললাম, রাতের সময় যখন কার্বন ডাই অক্সাইড মেসোফিল কোষে প্রবেশ করছে, সেই টাইমে পত্ররন্ধ্র খোলা থাকছে, সেই টাইমে কিছু পরিমাণ জল পরিবেশে বেরিয়ে যায়, যেটাকে আমরা পশ্চেদন জল হিসাবে বলে থাকি বা ট্রান্সপিরেশন বলে থাকি। বুঝতে পারলে? এরপর যেটা হচ্ছে ক্যাম, কিছু ক্যাম উদ্ভিদের উদাহরণ তোমাদের মনে রাখতে হবে। তোমরা অনেক উদাহরণ পাবে, তবুও কিছু উদাহরণ, গুরুত্বপূর্ণ উদাহরণ আমি এখানে বলছি। যেটা হচ্ছে ক্যাম উদ্ভিদ বা ক্যাম সাইকেল দেখা যায় কোন কোন উদ্ভিদে, ক্যাম সাইকেল বা চক্র দেখা যায় কোন কোন উদ্ভিদে। ফার্স্ট তো আমি বলবো যে পাইনাপেলে, প্রথম হচ্ছে কি, পাইনাপেলে দেখা যায়, পাইন অ্যাপলে দেখা যায় ক্যাম সাইকেল হলো। নেক্সট হচ্ছে অ্যাগেভ তে দেখা যায়। থার্ড হচ্ছে কি তোমার, থার্ড যেটা হচ্ছে ক্যাকটাসে দেখা যায়, ক্যাকটাসে কিন্তু দেখা যায়। ফোর্থ যেটা হচ্ছে অর্কিডে দেখা যায়, অর্কিডে দেখা যায়। ফিফথ যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের মনে রাখা অবশ্যই দরকার আছে, যেটা হচ্ছে ইউফোরবিয়া। ইউফোরবিয়া, ইউফোরবিয়া এমন একটা জেনাস, ইউফোরবিয়া এমন একটা জেনাস, এই জেনাসের আন্ডারে যত সব স্পেসিস আছে, আরেকবার আমি বলছি, ইউফোরবিয়া এমন একটা জেনাস, এই জেনাসের আন্ডারে যত সব স্পেসিস আছে, এই স্পেসিসে আলাদা আলাদা কিন্তু কার্বন ডাই অক্সাইড স্থিতিকরণের প্রক্রিয়া চলে। আলাদা আলাদা কার্বন ডাই অক্সাইড স্থিতিকরণের প্রক্রিয়া কোনগুলো, যেমন ইউফোরবিয়া জেনাসে সাধারণত C3 C4 এবং ক্যাম সাইকেল হয়ে থাকে। মনে রাখবে একটা উদ্ভিদে নয়, এই জেনাসে, টোটাল জেনাসের কথা আমি বলছি। বুঝতে পারলে? তাহলে ইউফোরবিয়া এমন একটা জেনাস যার ক্ষেত্রে হচ্ছে C3 C4 এন্ড ক্যাম সাইকেল বা ক্যাম চক্র হয়ে থাকে। এরপর আমি ক্যাম উদ্ভিদের ক্যাম চক্রকে এই ব্ল্যাকবোর্ডে উপস্থাপন করেছি। এক্ষেত্রে আমি একটা ক্যাম উদ্ভিদের যে কোনো অংশ থেকে একটা মেসোফিল কোষকে নিয়েছি। এটা মনে করো একটা পুরোটাই হচ্ছে একটা মেসোফিল কোষ। এই মেসোফিল কোষের মধ্যে কিন্তু এদের প্রসেস কিন্তু ঘটে থাকে, অর্থাৎ ক্যাম চক্র ঘটে থাকে। এই মেসোফিল কোষ কিন্তু দিনের সময় একটা কাজ করছে, আবার রাতের সময় একটা কাজ করছে। মনে রাখতে হবে যে একটাই মেসোফিল কোষ, এই একটা মেসোফিল কোষের ভেতর কিন্তু রাতের সময় কি ঘটছে আমরা দেখবো এবং দিনের সময় কি ঘটছে এটা আমরা দেখবো। এই ডায়াগ্রামে আমি উপস্থাপন করেছি। প্রথমে দেখো, যেহেতু রাতের সময়ের কথা আমি বলছি, রাতের সময় কি হয়, পরিবেশের কার্বন ডাই অক্সাইড যখন পত্ররন্ধ্র দিয়ে মেসোফিল কোষে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে কি হয়, মেসোফিল কোষ থেকে কিছু পরিমাণ জল বাইরে বেরিয়ে যায়।
এই কার্বন ডাইঅক্সাইড মেসোফিল কোষের সাইটোপ্লাজমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জলের সঙ্গে যুক্ত হয়। এই জলের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে? HCO3 উৎপন্ন করে। এই HCO3 উৎপন্ন করার ক্ষেত্রে যে এনজাইমটা কাজে লাগে বা যে উৎসেচক কাজে লাগে, সেই উৎসেচক হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জল যুক্ত হয়ে H2CO3 উৎপন্ন করছে। এক্ষেত্রে সাহায্যকারী এনজাইম বা উৎসেচক হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেজ। এই H2CO3 পরে H+ এবং HCO3- এ বিশ্লিষ্ট অর্থাৎ ভেঙে যাচ্ছে। পরে এই HCO3- সাইটোপ্লাজমে অবস্থিত ফসফোএনল পাইরুভেট অর্থাৎ 3 কার্বনযুক্ত ফসফোএনল পাইরুভেটের সঙ্গে যুক্ত হয়ে 4 কার্বনযুক্ত কম্পাউন্ড অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করেছে। এক্ষেত্রে সাহায্যকারী উৎসেচক হচ্ছে কি? এক্ষেত্রে সাহায্যকারী উৎসেচক হচ্ছে পেপকেজ। হলো, এই ফসফোএনল পাইরুভেট থেকে ফসফেট বেরিয়ে যাচ্ছে এবং 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিড উৎপন্ন হয়েছে। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যখন ম্যালেটে পরিণত হয় তখন কি হয়? NADH NAD+ এ পরিণত হয়। দেখতে পাচ্ছ NADH থেকে একটা H এখানে কোথায় চলে আসছে? ত্যাগ করে দিচ্ছে NADH। কাকে দিয়ে দিচ্ছে? অক্সালো অ্যাসিটিক অ্যাসিডকে দিয়ে দিচ্ছে। যেহেতু NADH একটা হাইড্রোজেন দিয়ে দিচ্ছে, তাই এটা কি হচ্ছে? এর জারণ হচ্ছে। অপরপক্ষে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যখন ম্যালেটে পরিণত হচ্ছে তখন অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের কি হচ্ছে? বিজারণ হচ্ছে। এক্ষেত্রে সাহায্যকারী এনজাইম বা উৎসেচক হচ্ছে NAD ম্যালেট ডিহাইড্রোজিনেজ উৎসেচক। তাহলে এখন বোঝা গেল যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে ম্যালেট উৎপন্ন হচ্ছে। এরপর তোমরা একটু কেয়ারফুলি এখানে শোনার চেষ্টা করো। যদি এই সাইটোপ্লাজমে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ম্যালেটে কন্টিনিউ রূপান্তরিত হতে থাকে, তাহলে এক সময় ম্যালেটের কনসেন্ট্রেশন বা ঘনত্ব সাইটোপ্লাজমে বাড়তে থাকবে। এই ম্যালেটের কনসেন্ট্রেশন বা ঘনত্ব যদি বাড়তে থাকে, তাহলে এই ম্যালেট কি করে? তোমার পেপকেজ উৎসেচকের কার্যকারিতাকে বাধা দিবে। অর্থাৎ পেপকেজ উৎসেচক যে কাজটা করছে তাকে আর করতে দিবে না। তাই সাধারণত কি ম্যালেটকে তাহলে সাইটোপ্লাজম থেকে অন্য কোথাও সরিয়ে রাখতে হবে। দিলে তো কন্টিনিউ ম্যালেট উৎপন্ন হবে এবং অন্য কোথাও সঞ্চিত হবে, ফলে কি পেপকেজ এনজাইম কাজ করতে পারবে। যদি ম্যালেট যদি সাইটোপ্লাজমে সঞ্চিত হতে থাকে, তাহলে কি ম্যালেটের ঘনত্ব সাইটোপ্লাজমে বাড়তে থাকবে। এই ম্যালেট গিয়ে কি পেপকেজের কার্যকারিতাকে বাধা দিবে। আর যদি পেপকেজ না থাকে, তাহলে কি হবে? HCO3- ফসফোইনল পাইরুভেটের সঙ্গে যুক্ত যখন হচ্ছে তখন এটা যুক্ত হতে পারবে না, ফলে কি উৎপন্ন হতে পারবে না? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হতে পারবে না, ফলে কি বিক্রিয়া কিন্তু স্টপ হয়ে যাবে। তাই কি করা হয়? সাধারণত ম্যালেটকে খুব কুইক ভাবে কোথায় নিয়ে যাওয়া হয়? ভ্যাকুয়াল বা কোষ গহ্বরে পাঠিয়ে দেওয়া হয়। এই ম্যালেটকে কোষ গহ্বর বা ভ্যাকুয়ালে পাঠানোর জন্য এটিপি ডিপেন্ডেন্ট পাম্প ব্যবহার করা হয়। অর্থাৎ ম্যালেট এমনি যাবে না। এক্ষেত্রে কি এটিপি যখন এডিপি তে পরিণত হচ্ছে, তখন যে এনার্জি তৈরি হচ্ছে সেই এনার্জিকে কাজে লাগিয়ে ম্যালেট কোষ গহ্বরে প্রবেশ করে। অপরপক্ষে এই কোষ গহ্বরে আরো কিছু পাম্প বসানো থাকে, যেটা হচ্ছে পাইরোফসফেট পাম্প। এটা হচ্ছে কি পাইরোফসফেট যখন পাম্প ব্যবহার হয় তখন হাইড্রোজেন প্লাস হচ্ছে অর্থাৎ H+ হচ্ছে কোষ গহ্বরে প্রবেশ করে। এছাড়াও এটিপি ডিপেন্ডেন্ট পাম্প, যেক্ষেত্রে এটিপি যখন এডিপি তে পরিণত হয় এবং যে এনার্জি রিলিজ করে, সেই এনার্জির ফলে কিছু পরিমাণ H+ সেটা হচ্ছে কোথায় এন্টার করছে তোমার বা প্রবেশ করছে? কোষ গহ্বরে প্রবেশ করছে। তাহলে কোষ গহ্বরে এখন ম্যালেট আর H+ পরস্পর যুক্ত হয়ে কি উৎপন্ন করাচ্ছে? ম্যালিক অ্যাসিড উৎপন্ন করাচ্ছে। এটা হচ্ছে এই প্রসেসটা হচ্ছে রাতের সময়। তাহলে রাতের সময় অ্যাসিডিফিকেশন হচ্ছে। অ্যাসিডিফিকেশন কেন হচ্ছে? যেহেতু ম্যালিক অ্যাসিড কোষ গহ্বরে ম্যালিক অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে, তাই এর কি হচ্ছে? অ্যাসিডিফিকেশন মানে অম্লতা বৃদ্ধি পাচ্ছে। মিন্স আমি বলতে চাইছি পিএইচ হচ্ছে কমতে আছে। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন, তাহলে এই কোষ গহ্বর কি শুধুমাত্র ম্যালিক অ্যাসিড সঞ্চিত হয়, অন্য কিছু হয় না? শুধু ম্যালিক অ্যাসিড নয়, বিভিন্ন স্পেসিসের ক্ষেত্রে বিভিন্ন প্রকারের কিন্তু অ্যাসিড সঞ্চিত হতে পারে। যেমন সাইট্রিক অ্যাসিড হতে পারে, আইসোসাইট্রিক অ্যাসিড হতে পারে। ফলে কি এই কোষ গহ্বরে সলিউট কনসেন্ট্রেশন বা সলিউট, ম্যালিক অ্যাসিড একটা সলিউট, আইসোসাইট্রিক অ্যাসিড একটা সলিউট, সে সাইট্রিক অ্যাসিড একটা সলিউট, এগুলো যদি কোষ গহ্বরে কন্টিনিউ জমা হতে থাকে, তাহলে কোষ গহ্বরের তাহলে কি হয়? নেগেটিভ পোটেনশিয়াল হবে। মিন্স হচ্ছে কি বলতে চাইছি? সলিড পোটেনশিয়াল নেগেটিভ হবে, অর্থাৎ এখানে ঘনত্ব এদের
বাড়তে থাকবে। আমি এত ডিটেলস যাচ্ছি না, জাস্ট ডিটেলস বড় ক্লাসে আলোচনা করব। তাহলে এই হয়েছে ব্যাপার রাতের ক্ষেত্রে। এরপর এই জিনিসটাকে জাস্ট আমি এখানে দিনের টাইমে দেখিয়েছি। দিনের টাইমে যখন কি হচ্ছে, সানলাইট থাকে, তখন তাপমাত্রা বেশি থাকে, তাহলে পত্ররন্ধ্র অলরেডি বন্ধ হয়ে যাবে এবং এই কোষ গহ্বরে যে ম্যালিক অ্যাসিড ছিল, ম্যালিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন ত্যাগ করে ম্যালেটে পরিণত হবে। এই ম্যালেট কোষ গহ্বর ছেড়ে তখন কোথায় প্রবেশ করবে? ডাইরেক্ট ক্লোরোপ্লাস্টে প্রবেশ করবে। এখানে ক্লোরোপ্লাস্টটা মনে করো। তাহলে দিনের সময় কোষ গহ্বরে থাকা ম্যালিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন ত্যাগ করে ম্যালেটে পরিণত হলো। এই ম্যালেট ক্লোরোপ্লাস্টে প্রবেশ করলো। এই ক্লোরোপ্লাস্টে ম্যালেট প্রবেশ করার সঙ্গে সঙ্গে ম্যালেট কিসে পরিণত হয়ে যায়? পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 4 কার্বন যুক্ত ম্যালেট 3 কার্বন যুক্ত পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে, ফলে এটা একটা কার্বন ডাই অক্সাইডকে এখানে মুক্ত করে দিচ্ছে। এবং এই যে ম্যালেট থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হচ্ছে, এক্ষেত্রে আর একটা কি ঘটনা ঘটছে? NAD+ কিসে পরিণত হয়ে যাচ্ছে? NADH এ পরিণত হচ্ছে। অর্থাৎ একটা হাইড্রোজেন নিয়ে নিচ্ছে। কোথা থেকে? ম্যালেট থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিচ্ছে। যেহেতু ম্যালেট হাইড্রোজেন দান করছে, তাই হচ্ছে ম্যালেট জারিত হয়ে পাইরুভিক অ্যাসিডে পরিণত হচ্ছে। অপরপক্ষে কি হচ্ছে? NAD+ যেহেতু একটা হাইড্রোজেন গ্রহণ করছে, তাই NAD+ বিজারিত হয়ে NADH এ পরিণত হচ্ছে। এক্ষেত্রে সাহায্যকারী এনজাইম হচ্ছে NADP-Ame হলো। এরপর মজার বিষয় দেখা যে কার্বন ডাই অক্সাইড যে ম্যালেট যখন পাইরুভেটে পরিণত হয়েছিল, তখন যে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়েছিল, এই কার্বন ডাই অক্সাইড ডাইরেক্টলি কোথায়? C3 সাইকেলে প্রবেশ করলো। C3 সাইকেলে প্রবেশ করার পর C3 সাইকেলে তোমরা জানো রুবিস্কো এনজাইম আছে। এই রুবিস্কো এনজাইম কি করে? একে গ্লুকোজ উৎপন্ন করে। তার আগে বলেনি, গ্লুকোজ উৎপন্ন হওয়ার আগে ট্রায়োজ ফসফেট তৈরি করে। এই ট্রায়োজ ফসফেট তখন কিসে? স্টার্চ তৈরি করে। অপরপক্ষে দেখো, যখন এই যে পাইরুভেট উৎপন্ন হয়েছিল 3 কার্বন যুক্ত পাইরুভেট, এ কি করে? গ্লাইকোলাইসিসের বিপরীত প্রসেস চালিয়ে, কন্টিনিউয়াসলি বিপরীত প্রসেস চালাবে, ফলে কি উৎপন্ন করবে? স্টার্চ উৎপন্ন করবে। অর্থাৎ বলতে চাইছি আমি যে দিনের টাইমে একদিকে যেমন কার্বন C3 সাইকেল চালিয়ে কি উৎপন্ন হচ্ছে? ট্রায়োজ ফসফেট থেকে স্টার্চ উৎপন্ন হচ্ছে। অপরদিকে কি দেখতে পাচ্ছি? পাইরুভেট থেকে বিভিন্ন স্টেপের মাধ্যমে কি স্টার্চ উৎপন্ন হচ্ছে এবং ক্লোরোপ্লাস্টে সঞ্চিত থাকছে। বোঝা গেল? এইখানে তোমরা মন দিয়ে একটু শুনবে। ম্যালেট যখন পাইরুভেটে পরিণত হচ্ছে, একটা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে। এই কার্বন ডাই অক্সাইডটা C3 সাইকেলে প্রবেশ করছে। C3 সাইকেল চালানোর পর ট্রায়োজ ফসফেট উৎপন্ন হচ্ছে। ট্রায়োজ ফসফেট থেকে কি স্টার্চ উৎপন্ন হচ্ছে। অপরদিকে যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল, এটা গ্লাইকোলাইসিসের রিভার্স প্রসেস চালিয়ে কিসে পরিণত হয়ে যাচ্ছে? স্টার্চে পরিণত হয়ে দিনের টাইমে স্টার্চ হিসাবে ক্লোরোপ্লাস্টে জমা থাকবে। হলো? তো সবসময় জমা থাকে না, কিছু টাইম সুক্রোজ হিসাবে পরিবহন হবে, সেটা আমি পরে আলোচনা করব। জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি বলছি। এখানে তাহলে এটা ক্লোরোপ্লাস্ট। এরপরে চলে আসো রাতের এই ক্লোরোপ্লাস্টের কাজটাকে। দিনের সময় তো স্টার্চ জমা করে নিল, রাতের সময় ক্লোরোপ্লাস্টকে জাস্ট আমি এইখানে দেখিয়েছি। রাতের সময় এই ক্লোরোপ্লাস্টে থাকা স্টার্চ ভেঙে গিয়ে গ্লুকোজ উৎপন্ন করবে। এই গ্লুকোজ বিভিন্ন স্টেপের মাধ্যমে, বিভিন্ন গ্লাইকোলাইসিস স্টেপের মাধ্যমে কি উৎপন্ন করবে? শেষমেশ প্রোডাক্ট হিসাবে ফসফোইনল পাইরুভেট উৎপন্ন করবে। অর্থাৎ বলতে গেলে দিনের সময় যে স্টার্চ সঞ্চিত হয়েছিল, রাতের সময় ক্লোরোপ্লাস্টে থাকা স্টার্চ প্রথমে গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস প্রসেস চালিয়ে আলটিমেটলি ফসফোইনল পাইরুভেট, যেটা মেসোফিল কোষের সাইটোপ্লাজমে সঞ্চিত ছিল, সেটা উৎপন্ন করবে। ফলে বিক্রিয়া কন্টিনিউ আবার চলবে। এইভাবে কিন্তু কন্টিনিউ প্রসেস কিন্তু চলতে থাকে। এখানে একটা মজার জিনিস তোমরা লক্ষ্য করবে, আমি এখানে মাইটোকন্ড্রিয়ার একটা ফিগার দিয়েছি না? এই মাইটোকন্ড্রিয়া তোমরা জানো যে কেপ সাইকেল সম্পন্ন হয়। এই কেপ সাইকেল সম্পন্ন হওয়ার ফলে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড তো তাহলে পাতা আর পত্ররন্ধ্র দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার কথা। যেহেতু এইসব উদ্ভিদ কি বলেছি আমি, কম কার্বন ডাই অক্সাইড ঘনত্বে এরা থাকে, তাই এই কার্বন ডাই অক্সাইড বডি থেকে যেন না লস হয়, অর্থাৎ এটা হচ্ছে বিপাকীয় কার্বন ডাই অক্সাইড, মাইটোকন্ড্রিয়া বিপাক করছে, শ্বসন করছে। শ্বসনের ফলে এই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করছে। এই কার্বন ডাই অক্সাইড ডাইরেক্টলি এরা পাতার পত্ররন্ধ্র দিয়ে বাইরে বের করাচ্ছে, এরা ডাইরেক্টলি জলের সঙ্গে যুক্ত করা এবং কার্বনিক অ্যানহাইড্রেট উৎসেচকের সাহায্যে H2CO3 তে পরিণত করিয়ে দেয়। অর্থাৎ পাতা দিয়ে এই কার্বন ডাই অক্সাইডকে বের হতে দেয় না। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ কি, ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে সাধারণত পরিবেশের কার্বন ডাই অক্সাইড তো গ্রহণ করছে, উপরন্তু মাইটোকন্ড্রিয়াতে শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছিল, সেই কার্বন ডাই অক্সাইডটাকেও তারা কাজে লাগিয়ে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ করছে। বোঝা গেল পর্যন্ত? এরপরে আমার একটা কোশ্চেন, যে এই যে
ভ্যাকুয়েল, এই ভ্যাকুয়েল তাহলে কেমন আকার হওয়া উচিত? যেহেতু ভ্যাকুয়েলে বিভিন্ন প্রকার অ্যাসিড সঞ্চয় থাকে, তাই ক্যাম উদ্ভিদের ক্ষেত্রে যে মেসোফিল কোষে যে ভ্যাকুয়েল থাকে সেই সাধারণত একটু বড় ধরনের হবে। বোঝা গেল? তাহলে ক্যাম উদ্ভিদের মেসোফিল কোষে থাকা ভ্যাকুয়েল যেখানে বিভিন্ন প্রকার অ্যাসিড রাতের সময় সঞ্চিত থাকে, তার আকার অন্ততপক্ষে কি হবে? খুব বড় হওয়া উচিত, অর্থাৎ বড় হয়। এরপর আমি এখানে কিছু ক্যাম চক্র সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করেছি, যেটা তোমরা খুবই কেয়ারফুলি শুনবে এবং নোট করার চেষ্টা করবে। প্রথমত, রাতের সময় ক্যাম উদ্ভিদে ক্যাম চক্র যখন হয়ে থাকে তখন রাতের সময় কোষ গহ্বরে যে ম্যালিক অ্যাসিড সঞ্চিত হয়, যার ফলে কি কোষ গহ্বরের অম্লত্ব বাড়িয়ে দেয়, সঙ্গে সঙ্গে কি হচ্ছে টোটাল কোষেরও অম্লত্ব বেড়ে যায়। সেই প্রক্রিয়াকে ক্যাম উদ্ভিদে কি বলা হয়? অ্যাসিডিফিকেশন। তাহলে রাতের সময় ক্যাম উদ্ভিদে ক্যাম চক্র চলার ফলে কি হয়? অ্যাসিডিফিকেশন ঘটে। দ্বিতীয় যেটা হচ্ছে দিনের সময়, দিনের সময় কি হয়? এই যে কোষ গহ্বর থেকে অর্থাৎ ভ্যাকুয়েল থেকে কি হচ্ছে? ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড কি হচ্ছে? দিনের সময় কি হচ্ছে? ম্যালেটে পরিণত হচ্ছে। এই ম্যালেটে পরিণত হওয়ার সময়, তাহলে যেহেতু ম্যালিক অ্যাসিড ম্যালেটে পরিণত হচ্ছে, তাই তার ডিঅ্যাসিডিফিকেশন করছে। পরের যেটা কোশ্চেন সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মন দিয়ে শোনার চেষ্টা করবে। প্রথমত দেখো, ক্যাম উদ্ভিদে ক্যাম চক্র যদি চলে থাকে তাহলে রাতের সময় কি হয়? পরিবেশের কার্বন ডাই অক্সাইড কোষ গহ্বরে ম্যালিক অ্যাসিড হিসাবে সঞ্চিত হয়। তাহলে একদিকে রাতের সময় ক্যাম উদ্ভিদে ক্যাম চক্র চললে পরিবেশের কার্বন ডাই অক্সাইড রাতে স্থিতিকরণ ঘটছে। দ্বিতীয় নম্বর দেখে থাকো যে এখানে আমি লিখেছি বিপাকীয় কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ ঘটে দিনের সময়। অর্থাৎ বলতে গেলে আমি এটাই বলতে চাইছি যে ক্যাম উদ্ভিদে দিনের সময় ক্যাম চক্র যখন চলে তখন কি হয়? বিপাকীয় কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ ঘটে। ব্যাপারটা কেমন একটা তোমাদের লাগছে? তোমরা নিশ্চয়ই ক্যাম চক্র এর আগে একটু আগেই জেনে এসছো। সেখানে আমি বলেছিলাম রাতের সময় পত্ররন্ধ্র খোলা থাকে, পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে মেসোফিল কোষে, সেখানে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হওয়ার পর সেখান থেকে ম্যালেট থেকে ম্যালিক অ্যাসিড হিসাবে কোষ গহ্বরে সঞ্চিত হয়। এই পর্যন্ত হচ্ছে রাতের সময় কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ গেল। এরপর ঠিক দিনের সময় এই ম্যালিক অ্যাসিড, কি বললাম? ম্যালিক অ্যাসিড যখন কিসে পরিণত হয়? ম্যালিক অ্যাসিড যখন ম্যালেটে পরিণত হচ্ছে দিনের সময়, এই ম্যালেট তারপর কি ক্লোরোপ্লাস্টে গিয়ে কি হচ্ছে? পাইরুভেটে পরিণত হচ্ছে। তোমরা জানো ম্যালিক অ্যাসিডের কার্বন সংখ্যা হচ্ছে 4 কার্বনযুক্ত কম্পাউন্ড। এই ম্যালিক অ্যাসিড যখন পাইরুভেট 3 কার্বনযুক্ত পাইরুভেটে পরিণত হচ্ছে, সেক্ষেত্রে একটা কার্বন ডাই অক্সাইডকে বাইরে বের করিয়ে দিয়ে যাচ্ছে। অর্থাৎ বলতে গেলে ম্যালেট যখন পাইরুভেটে পরিণত হচ্ছে তখন একটা বিপাকীয় কার্বন ডাই অক্সাইডকে বাইরে বের করে দিচ্ছে। এই বিপাকীয় কার্বন ডাই অক্সাইড ক্লোরোপ্লাস্টে কি চক্র সম্পন্ন করছে? দিনের সময় C3 সাইকেল সম্পন্ন করছে। ফলে C3 সাইকেলের ফলে কি উৎপন্ন হচ্ছে? স্টার্চ উৎপন্ন হচ্ছে। অর্থাৎ স্টার্চে হচ্ছে কি বিপাকীয় কার্বন ডাই অক্সাইডটার স্থিতিকরণ ঘটছে। তাহলে দিনের সময় ক্যাম উদ্ভিদে যদি ক্যাম চক্র চলে থাকে তাহলে বিপাকীয় কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ হয় এবং রাতের সময় হচ্ছে পরিবেশের কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ ঘটে। পরের যেটা কোশ্চেন সেটা হয়তো নিট যারা দিচ্ছ, নিট যারা দিচ্ছ তাদের জন্য নয়। আমি বলে দিচ্ছি, নিট যারা দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা নয়। এই যে কোশ্চেনটা কাদের জন্য কোশ্চেন? যারা সাধারণত ওয়েস্ট বেঙ্গল সেট দিবে এবং সিএসআইআর নেট দিবে তাদের জন্য, এবং যারা গেট দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা, অর্থাৎ এই যে ফিগারে যে কোশ্চেনটা আমি যে একটাই মাত্র ফিগারে ড্র করেছি এখানে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা হচ্ছে C4 এবং ক্যাম উদ্ভিদে থাকা পেপকেজ উৎসেচকের সক্রিয়তা কিসের উপর নির্ভর করে? প্রথমে আমরা দেখে নিব C4 উদ্ভিদের যে পেপকেজ উৎসেচক থাকে তার সক্রিয়তা কিসের উপর নির্ভর করে। C4 উদ্ভিদে আমরা দিনের সময় কি হচ্ছে এই পেপকেজ উৎসেচক তার সক্রিয়তা লাভ করে। কিসের কারণে সক্রিয়তা লাভ করছে সেটা আমাদের জানতে হবে। দিনের সময় সাধারণত আলো থাকে, এই আলোর প্রভাবে একটা এনজাইম যেটার নাম হচ্ছে
পেপকেজ কাইনেজ নামক এনজাইম এটা সক্রিয় হয়। এই সক্রিয় পেপকেজ কাইনেজ এনজাইম কি করে, পেপকেজ যেটা নিষ্ক্রিয় অবস্থায় ছিল এই পেপকেজের উপর একটা ফসফেট গ্রুপকে যোগ করিয়ে দেয়, ফলে এই নিষ্ক্রিয় পেপকেজ সক্রিয় পেপকেজে পরিণত হয়। কিসের জন্য? ফসফেট গ্রুপ যোগ হওয়ার ফলে। এই ফসফেট গ্রুপটা এই পেপকেজ কাইনেজ কোথা থেকে নিয়ে এসেছে? পেপকেজ কাইনেজ কি করেছে, এটিপি কে ভেঙে দিয়ে এটিপি তৈরি করেছে, ফলে এটিপির যে তিনটা ফসফেট ছিল, দুটো ফসফেট অ্যাডিনোসিন ডাইফসফেট, দুটো ফসফেট এখানে আছে, তাহলে একটা ফসফেট তাহলে কি কোথায়? পেপকেজের উপর যোগ করিয়েছে। কে যোগ করিয়েছে? এই পেপকেজ কাইনেজ যোগ করিয়েছে, ফলে এই পেপকেজ যে নিষ্ক্রিয় অবস্থায় ছিল সেটা সক্রিয় অবস্থায় পরিণত হয়েছে দিনের সময়। এটা ঠিক একইভাবে তোমরা দেখছো এখানে, অর্থাৎ দেখতে পাচ্ছ এই পেপকেজ ফসফেট যখন যোগ আছে সক্রিয় অবস্থায়, যদি এই পেপকেজ থেকে ফসফেট গ্রুপটাকে যদি বাদ দিয়ে দিই বা বের করে দেওয়া যায়, তাহলে এই পেপকেজ নিষ্ক্রিয় অবস্থায় পরিণত হবে। এক্ষেত্রে সাহায্যকারী উৎসেচক হচ্ছে প্রোটিন ফসফেটেজ 2A নামক উৎসেচক। অর্থাৎ বলতে গেলে আমি বলতে চাইছি এই যে প্রোটিন ফসফেটেজ 2A নামক উৎসেচক কি করে, পেপকেজের উপর যে ফসফেট গ্রুপটা যোগ ছিল সেই ফসফেট গ্রুপটাকে মুক্ত করিয়ে দিচ্ছে, ফলে পেপকেজ ফসফেট বিহীন হয়ে যাচ্ছে, অর্থাৎ নিষ্ক্রিয় পেপকেজে পরিণত হচ্ছে। ঠিক একইভাবে এইদিকে তোমরা একটু লক্ষ্য করো ক্যাম উদ্ভিদের থাকা পেপকেজের দিকে, অর্থাৎ ক্যাম উদ্ভিদে থাকা যে পেপকেজ উৎসেচক আছে তার দিকে একটু লক্ষ্য করলে সাধারণত কি দেখতে পাই আমরা? ক্যাম উদ্ভিদে রাতের সময় কি চলে? এন্ডোজেনাস সার্কাডিয়াম রিদম ঘটে। অর্থাৎ ক্যাম উদ্ভিদে রাতের সময় এন্ডোজেনাস সার্কাডিয়াম রিদম ঘটে, যার ফলে কি পেপকেজ কাইনেজ নামক উৎসেচক কি হচ্ছে? সক্রিয় হচ্ছে। এই সক্রিয় পেপকেজ কাইনেজ উৎসেচক কি করে? পেপকেজ নিষ্ক্রিয় অর্থাৎ নিষ্ক্রিয় পেপকেজকে সক্রিয় পেপকেজে পরিণত করে। কিভাবে পরিণত করে? এই পেপকেজ কাইনেজ কি করে? এটিপি থেকে একটা ফসফেটকে নিয়ে নিষ্ক্রিয় পেপকেজের উপর যোগ করায় এবং এটিপি কে এডিপি তে পরিণত করে দেয়, ফলে নিষ্ক্রিয় পেপকেজ সক্রিয় পেপকেজে পরিণত হয় ফসফেট যোগ হওয়ার ফলে। নিষ্ক্রিয় পেপকেজ ফসফেট যোগ হওয়ার ফলে সক্রিয় পেপকেজে পরিণত হয়। ঠিক একইভাবে এই সক্রিয় পেপকেজ থেকে যদি ফসফেট গ্রুপটাকে যদি বের করে দেওয়া হয় বা মুক্ত করে দেওয়া হয়, তাহলে এই সক্রিয় পেপকেজ নিষ্ক্রিয় পেপকেজে পরিণত হয়। এক্ষেত্রে যে উৎসেচক সাহায্য করে সেই উৎসেচকটা হচ্ছে প্রোটিন ফসফেটেজ 2A নামক উৎসেচক। অর্থাৎ প্রোটিন ফসফেটেজ 2A নামক উৎসেচক সক্রিয় ফসফেটে লেগে থাকা ফসফেট গ্রুপকে মুক্ত করিয়ে তাকে নিষ্ক্রিয় পেপকেজে পরিণত করছে। অর্থাৎ প্রোটিন ফসফেটেজ 2A নামক উৎসেচক ফসফেট গ্রুপ যুক্ত পেপকেজ থেকে ফসফেট গ্রুপ থেকে মুক্ত করে তাকে নিষ্ক্রিয় পেপকেজে পরিণত করে। আমি কিছু এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট করেছি। এই পয়েন্টগুলো সাধারণত সিএসআইআর নেট বা ডব্লিউবি সেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা নেট দিবে বা এইচএস দিবে তাদের জন্য নয়, যারা ডব্লিউবি সেট দিবে বা সিএসআইআর নেট দিবে তারা এর আগের যে ক্লাসগুলো ভালো করে শুনবে, তৎসহ এটা ভালো করে রিড করার চেষ্টা করবে। এখানে জাস্ট কয়েকটা পয়েন্ট তোমরা নোট করবে, দিলে তোমাদের যা যা কোশ্চেন আসার এরির ভেতর থেকেই কিন্তু আসবে। অর্থাৎ ক্যাম্প সাইকেল থেকে যদি কোশ্চেন আসে তাহলে এরির ভেতর থেকে আসবে। তাহলে প্রথমে আমি শুরু করছি যে 3 প্রকার প্ল্যান্ট এখানে আমি লিখেছি, যেটা হচ্ছে আইস প্ল্যান্ট, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিজেম ব্রায়ানথেমাম ক্রিস্টালিনাম। মিজেম ব্রায়ানথেমাম ক্রিস্টালিনাম হচ্ছে আইস প্ল্যান্টের বিজ্ঞানসম্মত নাম। এছাড়া অ্যাগেভ আছে, প্লুসিয়া আছে। এই 3 প্রকার প্ল্যান্টকে আমরা সাধারণত কি প্ল্যান্ট বলছি? ফ্যাকাল্টেটিভ ক্যাম্প প্ল্যান্টস বলছি। ফ্যাকাল্টেটিভ কেন বলছি? এরা সাধারণত নরমাল অবস্থায় বা স্বাভাবিক অবস্থায় কি চক্র সম্পন্ন করে থাকে? C3 চক্র সম্পন্ন করে থাকে, কিন্তু অ্যাডভার্স কন্ডিশনে বা ইমার্জেন্সি কন্ডিশনে এরা C3 সাইকেলকে স্টপ করিয়ে ক্যাম্প সাইকেল করে থাকে। অর্থাৎ অ্যাডভার্স কন্ডিশন মানে পরিবেশের অবস্থা, অর্থাৎ এই সব উদ্ভিদের চারিদিকে যদি আমরা স্যালিনিটি বাড়িয়ে দিই, টেম্পারেচার বাড়িয়ে দিই বা লাইটের ইন্টেন্সিটি যদি বাড়িয়ে দিই,
তাহলে এইসব উদ্ভিদ কিন্তু C3 সাইকেল করতে পারে না। C3 সাইকেল ত্যাগ করে এরা ক্যাম সাইকেল চালায়। পরের যে পয়েন্ট আমি এখানে নোট করেছি সেটা হচ্ছে ক্লুসিয়া প্ল্যান্টের ক্ষেত্রে। ক্লুসিয়া এমন এক প্রকার ক্যাম প্ল্যান্ট যার যে পাতাগুলো আছে এরা দু ধরনের পাতায় দু ধরনের বিক্রিয়া করতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ একই টাইমে এদের দেহে থাকা দুটো পাতায় কিন্তু এরা দু ধরনের পাত হয়ে সম্পন্ন করে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে দুটো পাতাতে, একটা পাতাতে C3 সাইকেল, অপর পাতাতে কিন্তু ক্যাম সাইকেল। এই দুটো সাইকেলের মাধ্যমে কিন্তু এরা কি করতে পারে, দেহে কার্বন ডাই অক্সাইডের ফিক্সেশন করতে পারে। তাই একটা নির্দিষ্ট সময়ে দুটো বিভিন্ন পাতাতে দুটো বিভিন্ন প্রকার পাত হয়ে ক্লুসিয়া নামক ক্যাম প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই। পরের যেটা পয়েন্ট হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে ফটোসিনথেসিসের মাধ্যমে উদ্ভিদ সাধারণত কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন করে। এই কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন করার ক্ষেত্রে তারা এই কার্বন ডাই অক্সাইডকে অ্যাকুমুলেট কোন কোন জায়গায় করতে পারে, সাইটোসলে সুক্রোজ হিসাবে করতে পারে এবং কি স্টার্চ হিসাবে এরা ক্লোরোপ্লাস্টে সঞ্চিত করে রাখতে পারে। বোঝা গেল? আরেকবার আমি বলছি, ফটোসিনথেসিসের মাধ্যমে উদ্ভিদ যে কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন করে, এই ফিক্সড কার্বন ডাই অক্সাইডকে তারা দু জায়গায় রাখতে পারে। একটা হচ্ছে এরা সাইটোসলে সুক্রোজ হিসাবে এবং স্টার্চ ক্লোরোপ্লাস্টে সঞ্চিত হিসাবে রাখতে পারে। এছাড়াও তোমাদের একটা মনে রাখার কথা যে দিনের সময় সুক্রোজ কিন্তু পাতা থেকে ট্রান্সপোর্ট হয়ে সিঙ্ক এরিয়াতে যায়, যেসব এরিয়াতে সুক্রোজের দরকার আছে সেই সব এরিয়াতে যায়। কিন্তু রাতের সময় যেহেতু কোনো কার্বন ডাই অক্সাইড ফিক্সড হয় না, তাই কি হচ্ছে, এই যে ক্লোরোপ্লাস্টে সঞ্চিত থাকা স্টার্চ, এই স্টার্চ ভেঙে গিয়ে সুক্রোজ উৎপন্ন হয়। এই সুক্রোজ তখন কি পাতার অন্যান্য জায়গায় যেখানে দরকার হয় সেই সব জায়গায় কিন্তু ট্রান্সপোর্ট হয়ে থাকে। তাই আমি এখানে দুটো সেল পাশাপাশি ড্র করেছি। এই দুটো সেলের মধ্যে একটা সেলে ডে টাইমে দেখিয়েছি কি ঘটছে, আর একটা সেলের ক্ষেত্রে আমি নাইট টাইমে দেখিয়েছি যে কিভাবে সুক্রোজ বা স্টার্চ কিভাবে ভাঙছে বা কিভাবে পরিবহন হচ্ছে তা দেখিয়েছি। প্রথমত যদি ডে টাইমের ক্ষেত্রে আমরা দেখি, ডে টাইমে তোমরা জানো যে ক্লোরোপ্লাস্টে কেলভিন সাইকেল সম্পন্ন হয়। কেলভিন সাইকেলের ক্ষেত্রে সাধারণত ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিডল ফসফেট উৎপন্ন হয়। এরা সাধারণত তোমরা জানো যে ট্রায়োস ফসফেট, অর্থাৎ 3 কার্বনযুক্ত কম্পাউন্ড। এরা উৎপন্ন হলো এই ট্রায়োস ফসফেট, 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং ডাইহাইড্রোক্সি অ্যাসিডল ফসফেট। এরা সাধারণত ক্লোরোপ্লাস্ট থেকে কোথায় বেরিয়ে আসে, সাইটোসলে বেরিয়ে আসে এবং সাইটোসলে বেরিয়ে আসার পর এরা সাধারণত ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হয়। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এরপর কিসে পরিণত হয়, ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হয়। তারপর এই ফ্রুক্টোজ 6 ফসফেট গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হয়। যখন গ্লুকোজ 1 ফসফেট পরিণত হচ্ছে, এই গ্লুকোজ 1 ফসফেট ইউটিপি মিন্স হচ্ছে ইউরিটিন ট্রাইফসফেটের সঙ্গে যুক্ত হয়ে ইউডিপি গ্লুকোজে পরিণত হচ্ছে। এই ইউডিপি গ্লুকোজ থেকে নেক্সট বার কি উৎপন্ন হচ্ছে, সুক্রোজ উৎপন্ন হচ্ছে এবং সাইটোসলে কিন্তু এটা ঘটে থাকছে। পরে যদি প্যারালালি যদি আমরা দেখি যে ক্লোরোপ্লাস্টে কেলভিন সাইকেল সম্পন্ন হওয়ার পর ট্রাইফসফেটও উৎপন্ন হচ্ছে তৎসহ কি উৎপন্ন হচ্ছে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট উৎপন্ন হচ্ছে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে। পরে সেই ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট কি হচ্ছে, ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হচ্ছে। তারপর এই ফ্রুক্টোজ 6 ফসফেট কিসে পরিণত হচ্ছে, গ্লুকোজ 1 ফসফেটে পরিণত হচ্ছে। এই গ্লুকোজ 1 ফসফেট ক্লোরোপ্লাস্টে এটিপির সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করাচ্ছে, এডিপি গ্লুকোজ উৎপন্ন করাচ্ছে। এই এডিপি গ্লুকোজ ক্লোরোপ্লাস্টে স্টার্চ বানাচ্ছে। তাহলে এটা হচ্ছে একদিকে ক্লোরোপ্লাস্টে স্টার্চ বানাচ্ছে, অপরদিকে দেখতে পাচ্ছ সাইটোসলে কি উৎপন্ন হচ্ছে, সুক্রোজ উৎপন্ন হচ্ছে। কোন সময়ের ক্ষেত্রে আমি বলছি, ডে টাইমের ক্ষেত্রে বলছি। ঠিক একই ভাবে নাইট টাইমের ক্ষেত্রে যদি আমরা দেখি, নাইট টাইমে যেহেতু সুক্রোজ উৎপন্ন হচ্ছে না, যেহেতু কি উৎপন্ন হচ্ছে না, সুক্রোজ ক্লোরোপ্লাস্টে উৎপন্ন হচ্ছে না বলতে গেলে, অর্থাৎ এখানে নাইট টাইমের ক্ষেত্রে যেহেতু কার্বন ডাই অক্সাইড ফিক্সেশন হচ্ছে না, তাই ক্লোরোপ্লাস্টে থাকা স্টার্চ কি হচ্ছে, দুটো ওয়েতে ভেঙে যাচ্ছে। প্রথমত স্টার্চ ম্যালেটে বিশ্লিষ্ট হচ্ছে, অপরদিকে আমি দেখিয়েছি স্টার্চ গ্লুকোজে বিশ্লিষ্ট হচ্ছে। ম্যালেট হচ্ছে 4 কার্বনযুক্ত কম্পাউন্ড এবং গ্লুকোজ হচ্ছে তোমার 6 কার্বনযুক্ত কম্পাউন্ড। এই গ্লুকোজ এবং ম্যালেট ট্রান্সপোর্টারের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়ে কোথায় আসছে, সাইটোসলে আসছে এবং সাইটোসলে বিভিন্ন প্রকার রিঅ্যাকশন করে কিসে পরিণত হচ্ছে, অবশেষে হেক্সোজ ফসফেটে পরিণত হচ্ছে। হেক্সোজ ফসফেটের কার্বন সংখ্যা কত, হেক্সোজ যেহেতু আছে 6টি কার্বনযুক্ত কম্পাউন্ডে পরিণত হচ্ছে। পরে এই হেক্সোজ ফসফেট কিসে পরিণত হচ্ছে, তোমার সুক্রোজে পরিণত হচ্ছে। এই সুক্রোজ তারপর কি হচ্ছে,
বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। হলো, এটা সাধারণত হচ্ছে সাইটোসল। তাহলে নাইট টাইমে স্টার্চ থেকে কি উৎপন্ন হচ্ছে? ম্যালেট গ্লুকোজ। নেক্সট বার কি এই ম্যালেট গ্লুকোজ সাইটোসলে এসে হেক্সোজ ফসফেট উৎপন্ন করছে, পরে এই সাইটোসলে হেক্সোজ ফসফেট কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? সুক্রোজে কনভার্ট হয়ে যাচ্ছে, এবং সুক্রোজে কনভার্ট হওয়ার পর সেই সুক্রোজ কিন্তু যেসব জায়গায় কিন্তু সুক্রোজের দরকার আছে সেই সব জায়গায় ট্রান্সপোর্টেড হচ্ছে। বোঝা গেল? তাহলে এই কয়েকটা জিনিস তোমরা ভালো করে করার চেষ্টা করবে। তাই প্রত্যেককে আমি বলবো যে মন দিয়ে ক্লাসটি শুনবে এবং খাতায় নোট করার চেষ্টা করবে, কারণ পরীক্ষার দিক থেকে এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং সবাইকে আশা রাখি ভালো করে শুনবে, ভালো করে পড়বে। সবাইকে ধন্যবাদ জানাই।